এই টাকাটা কে আনলো? বুড়ো দাদু এনেছিল। বুড়ো দাদু টাকা আনে না, টাকাটা হয়েছে আমার যুগের টাকা নাকি বাবা? ওর যুগে ছিল কড়ি, 16 আনা, গন্ডা, পয়সা, শিখে কাকা বাবু, তাই তো? আর 50 টাকার নোট, 200 টাকার নোট, 20 টাকার নোট, 100 টাকার নোট, 500 টাকার নোট, এগুলো সব আমার যুগের মাল। তা তোমার যুগে যদি সব হইলো, তা টাকা কোটা খুলে কমিটিকে জমা দিয়ে গেলেন না? কি বলছেন? হ্যাঁ, তোমার এত লোভ কিসে? এত লোভটা কিসে? যদি টাকা কোটা কমিটিকে খুলে দিয়ে যেতে জানতাম যে তুমি এ কালের মাল, আমাদের কিছু গ্রহণ করবে না। টাকা দিয়ে তার বুক ফুলিয়ে নিয়ে চলিয়ে যাচ্ছে। বাবারে টাকা দেখাইছে যে, হ্যাঁ টাকাটা দিল কে? টাকাটা দিয়েছে কে? আবার ভিক্ষা শুনলাম, ভিক্ষা দাও গো নগরবাসী। তো এইখানে ভিক্ষা করা কি দরকার? সালারে বাস স্ট্যান্ডে চলে যাও। চারদিকে 4টে রাস্তা আছে। এদিকে কান্দি চলে চললো বহরমপুর, ওদিকে পাঁচুন্নি চললো মতো বর্ধমান, এদিকে মনে করো খারের আগুন চললো, আর এইটা শিশু শহর এদিকে আসছে। ওই চো মাথায় বসলে মেলা মাল করি পাবে তো? হ্যাঁ, গ্রামে বসা কি দরকার? তোমার লজ্জা লাগা দরকার। রে যদি থাকতে হয় তো সে কালে লোক ভিখারি, আর এ কালে লোকে সব পটি না। কি বলছে? আমি কি বলেছিলাম? মধুয়ার কৌটবের মেদ থেকে এর নাম হচ্ছে মেদিনী। তাহলে সে হচ্ছে মেদ, মানে বেটা ছেলে। তাহলে মেদিনী নামটা হলো কিসের কারণে? এইটুকু আমার জিজ্ঞাসা ছিল, আর প্রশ্ন করি না। তাকিয়ে লাভ নাই, চলিয়ে যাও। কি বলছেন? আমার কমিটি ভাইদেরকে বলছি একটা 7 আপ এনে দাও, খাক আমার দাদু খেয়ে একটু মুখে মধু লাগাক না। কি বলছেন? তা আমি বলেছিলাম একটা কথা, মানে ভূমিকার মধ্যেখানে পেয়েছিলাম যে তুমি হচ্ছে 14 লোক, আর নাতি নাতির কাছে 14 হয়ে যাবে। তা আমাকে বলছে তুই আবার 14 নি হবি না, ভাষাটা দেখো। হ্যাঁ, বলে হারি যাই রে, বিখ্যাত শিক্ষিত লোক তো। হ্যাঁ, এ তো শিক্ষার দাম আছে মনে হচ্ছে। কি আমি তোমাকে বলতে পারি, কিন্তু তুমি আমাকে বলতে পারো না। কি বলছেন? আমি হলাম নাতনি। তা বলছে আগে চুমু খাইয়েছি, এখন না চুমু খাইয়ে হবে না। তা খাইয়ে দেখেন একবার কি হয়। কি বলছেন? তোমার যেমন প্রশ্ন আমি তেমনি উত্তর রেডি করে রেখে দিয়েছি মাসা ঘরে বসে বসে। ও আপনাদের গ্রামে গান করছে, আর আমি কোথায় বাদাম বিক্রি করতে এসেছি নাকি মনে মনে ভাবছে। হ্যাঁ, সে ভুবন, একটা কি জানো কি নাম ছিল? হ্যাঁ, ভুবন বাদ্যকর। ওই বীরভূমে দুবরাজপুরের কাছে ওই কুরুলঝুরি গ্রামের লোক। এই দেখো আমার মা লক্ষ্মী ভান্ডার তুলে ফেলিয়েছে, দাও দিয়ে দাও, টাকা দিয়ে দাও, কি হয় দেখো। তারপরে বলে হারি সুন্দর। এই তো হবে, মানে আপনি তো প্রথমে বইনে করে ফেলিয়েছেন। হ্যাঁ, বইনে তো আপনি করে ফেলিয়েছেন। তার আগে একটা দিদি ভাই এসে টিফিন লাগবে না, আমাকে দেন। আর মা লাগাবার জায়গায় লাগাও, তবে তো লাগবে। ও চাদরে গেঁথে দিচ্ছে খেপি না। কি বলছেন? আমি কাই মনে বাক্য প্রার্থনা করছি গৌর হরির কাছে, এই 50 টাকা দিয়েছেন, কালকে দেখবেন একবারে 50 লাখ ঢুকে যাবে। হরি বল, হরি বল। এদিকে আমার একটা জেঠা মশাই দিয়েছে 20 টাকা। চিন্তা নাই, জড়ো করে দিয়ে এই তো একবারে সব দিয়ে দা। চিন্তা নাই, গাঁজা কিনবো, তারপরে খাবো, তারপর যাবো। অবশ্য আমি আসছি তো। সুন্দর চলে গেছে, ওই ধারে চলে গিয়েছে, সবাই চলে গিয়েছে, বাসাতে চলে গিয়েছে। এদিকে আমার এক দিদি ভাই 50 টাকা দিয়েছে, আমার পিসিমণি 50 টাকা দিয়েছে, আর আমার জেঠামশাই 50 টাকা দিয়েছে। আর 500 টাকার নোটের দরকার নাই, এইভাবে হয়ে গেলেই হয়ে গেল নাকি বলছেন? 50 টাকার নোট দরকার। তাহলে আমি কি বললাম? তাহলে মেদ থেকে মেদিনী হলো কেন? কারণটা কি? এটা হচ্ছে মাংসপিণ্ড। তাহলে এর কারণটা কিসের জন্য হলো তুমি একটুখানি বলো। যাক, উনি বলেছেন ভালো, আপনারা শুনলেন ভালো, আমি শুনলাম। সে কথা মনে করুন, আর ঘেটে লাভ নাই। আর একটা কথা জিজ্ঞাসা করেছিলাম, রাজা হরিশ্চন্দ্র
জন্মাবার আগে পরে তার 13 পূর্বের জন্মে মনে করুন ভগীরথকে আনা হলো। তাহলে ভগীরথ গঙ্গা এনেছিল সগর রাজাকে উদ্ধার করার জন্য। কিন্তু সেই সময় ওই ভগীরথ গঙ্গা পেল কোথায়? সেই গঙ্গাটা কে এনেছিল? এখন যদি সগর রাজা উদ্ধার করার জন্য গঙ্গা নেন, আমি তো হরিদাসকে খুঁজি নাই, না কি বলছেন? হ্যাঁ, আমি সেই হরিদাসকে খুঁজি না। আমি একটা জিজ্ঞাসা করলাম কি, আর তুমি উত্তরটা দিলে কি? তোমার কাছে জানতে চেয়েছিলাম হরিশ্চন্দ্র। হ্যাঁ, তো হরিশ্চন্দ্র কথাটা আমি তো বলি নাই যে বউ বিক্রি হয়েছে, নিজে বিক্রি। আমি বলেছি বারাণসীর ঘাটে, কাশীর বাজারে সেদিন ওইখানে গঙ্গার তীরে মরা পুড়িয়েছে। তো সেই গঙ্গার এই গঙ্গা এক হবে না? তো সেদিনকার গঙ্গা পাইলে কোথায়? ভগীরথ যদি তার 13 পূর্বে জন্মের পর যদি জন্ম নেয়, তাহলে সেই গঙ্গাটা আনলোকে, আর এখনকার গঙ্গাটা ভগীরথ নিয়েছে একবারে। বলে হারে মা জননী দিয়ে দাও বিটি, এইখানে দাও হয়ে দেখ তারপরে। হ্যাঁ, চিন্তা করে দেখো। তাহলে সেই কথা বলেছিলাম। দ্বিতীয় কথা আর একটা কথা জিজ্ঞাসা করেছিলাম, কি কথা বলুন দেখিনি? আপনারা তো ভালো শ্রোতা, বসে আছেন। ফাঁকে ফাঁকে আমার মায়েরা কত লোক ছিল, সব চলে গেল। বললো গান শুনে লাভ নাই, বুড়ো দাদু পরে আস, তখন যাই ভাত রান্না করি গা, নাকি? কি গো? তাহলে চিন্তা করে দেখুন আমি কি প্রশ্ন করলাম আর কে উত্তরটা দিয়েছে। যাওয়ার সময় একটা গান ধরেছে, বল মা শ্যামায়ার কত কাল করব ভাবে বেচাকে না। আচ্ছা, তোমার 3 যুগে গান ছিল পেলে না? এই গানটা কে গেয়েছিল? কে গেয়েছিল? কাকা রামপ্রসাদ। এটা এ কালের গান নয়? তাহলে সে কালের গান ধরলেন কেন? এইখানে মারুন, এইখানে মারুন। আঁচলা তো দিতে হয় বাবা, খেপে এখন টাকা গাঁটতে শিখল না। তাড়াতাড়ি তাড়াতাড়ি কেনা নাঙল কামাই দিলে হবে না। ভালো থাকুন, সুস্থ থাকুন, সুরক্ষিত থাকুন, আরো লক্ষ্মী ভান্ডার বাড়ুন, টাকা মেলা পান, ব্যাংকে যেন ফাঁকা না হয়, নাকি গো? খুব সুন্দর। তাহলে সে কথা আমি তোমাকে জানতে চাই না। তার এর কথাটা শুনে আমার একটা কথা মনে পড়ে গেল। কিছু রাগ করবেন না আপনারা, মনে কিছু করবেন না। হ্যাঁ, তাহলে সেই গানটা কে গেয়েছে? কলিযুগের একটা ভক্ত গেয়েছে, সাধক রামপ্রসাদ, নাকি? হ্যাঁ, রামপ্রসাদ গেয়েছে। তাহলে চিন্তা করো, তাহলে সেই গান তোমার গান কি দরকার ছিল? আমার কলিযুগের মানুষের গান তোমাকে কে গাইতে বলিয়েছে, নাকি? তুমি তো আগেকার লোক, আগেকার গান নাই। হ্যাঁ, তোমাদের কথা যদি এখন বলতে যাই তাহলে লজ্জায় মরে যাই। আমার যুগে আমরা সব কিছু নতুন করেছি। অন্ধকে চক্ষু দান, বোবাকে বাক্য দান, কালাকে শ্রবণ শক্তি দান করেছি, রক্তদান শিবির করেছি। বিনা পয়সায় চলে যাবেন ব্লাড ব্যাংকে, রক্ত ফ্রি পাবেন, কি দাদা? হ্যাঁ, ওর যুগে পেয়েছে? কুরুক্ষেত্রের মাঠে কত রক্ত বন্যা বয়ে গিয়েছে, রক্ত পেয়েছে। ধৃতরাষ্ট্র জন্মান্ধ ছিল, কানা সেজেছে, তার স্ত্রী আমার ঠাকুমা আবার কান্নি হয়েছে। কান্না কান্নি মিললে আবার 100টা ছেলে। যদি ভালো হইতো কলিযুগের মতো কত হইতো? জিসিবি মেশিনে করে হাজির, তার দাম পাড় করে লোড করতো, দিয়ে গোটা শিশোর সাথে একবারে ডিলার মেম্বারশিপও একাই দখল করতো, নাকি বলছেন? কাউকে আর কন্ট্রোল নিতে দিত না, নাকি? রেশনের চালও একাই গোটাই। বাবা রে বাবা রে, আমরা করি কি? স্বামীর হাত পা ভেঙে যায়, হসপিটালে চলে যায়, এখানে ধরুন সালারে, নাহলে কাটুয়া, নাহলে সিএনএ, নাহলে মনে করুন বর্ধমান, নাহলে পরে আপনার কলকাতা, যেখানে হোক দেখায় না। দেখবে স্বামীর পা ভেঙে গিয়েছে বলে আর একটা পা বেরিয়ে ভেঙে নিয়ে সেও চিত হয়ে পড়ে থাকবে, নাকি? হ্যাঁ, তাই হয়। গাঁজাখুরি গল্প বলতে শোনা, ও গল্প তোমার ধোপে টিকবে না, নাকি বাবা? চিন্তা করে দেখো, এসব কথা বলে তোমার কোনো লাভ নাই। তাই আমি বেশি বলবো না, চূড়ান্ত সময় বয়ে যায়। আছেন যত দুজন, সকলেরই কাছে আবেদন, বাজা আমার ধুলি। এই 2-4টে কথা এবার আপনাদের কাছে কিছু বলি। কেন বলবো জানো? ভালোবাসার ময়না পাখি এখন জানি কার, ভালোবাসার ময়না পাখি বলো এখন জানি কার, ভালোবাসার ময়না পাখি বলো এখন জানি কার। কলি যাতে দাগ লেগেছে, কলি যাতে দাগ লেগেছে, হাজারো হাজার ভালোবাসার ময়না পাখি বলো
শুনাম সে লাগলো না তার জন্য এত ব্যথা পাইলা রে জীবনে জীবন দাওয়ানে ভেবে কই জীবন দাওয়ানে সুখী জীবন ভালোবাসার ময়না পাখি বলো এখন জানি কার ভালোবাসার ময়না পাখি বলো এখন জানি কার ভালোবাসার ময়না পাখি বলো এখন জানি বাবারে বাবারে আমি ওইখানে চেয়ারে বসে আছি তা আমার দাদু আবার ভাঙা মাজাটাকে নড়াইছে নাকি বলছেন এই তুমি মাজা নড়াইলে কজন একবার কজন হাসবে আর আমি যদি এখন মাজা নড়াই ঠিক মনে যে ওই পৌষ মাসের দিনে ইঁদুরে মাটি খেলছে নাকি দিদি হ্যাঁ একে তো কম্বলে লোম বাঁচা হয়েছে তাতে আবার কম্বল জড়ো করছে আমি নাচলে পরে পাঁচজনা দেখবে তুমি নাচলে পরে ঢিল ছুড়ে দেবে না কি বলছেন দেবে না তাহলে চিন্তা করে দেখো এ কথা তুমি বলতে যেও না তাই যাতে শর্টকাটে হয় সেই কথা বলি শোনো ও তোমরা শুনেছ কোন কালে আয় ছেলেরা আয় 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 গল্প করছিস কেন বাবা এই দা মেলা টাকা পেয়েছি লজেস খেতে 50 টাকা দিয়ে যাবে পিসি চুপ করে থাক এখন কি হয় দা গানটা হয়ে যাক দয়া করে গল্প করুন না মামনিরা বেশ তাই আপনাদের বলছি বাবা ও তোমরা শুনেছ কোন কালে ও তোমরা দেখেছ কোন কালে ওরে ডাব ধরেছে ডাব গাছের ডালে দাদু ভাইয়া তোমরা শুনেছ কোনো কালে তার ধরেছে তার কাছে ডালে তোমরা দেখেছ কোনো কালে তার ধরেছে তার কাছে ডালে তোমরা দেখেছ কোনো কালে তার ধরেছে তার কাছে ডালে তোমরা শুনেছ কোনো কালে তার ধরেছে তার কাছে ডালে ও বাবা আপনাদের বলছি আপনারা কোনোদিন শুনেছেন না দেখেছেন আর আমার দিদি ভাইরা তোমরা কোনোদিন লক্ষ্য করেছো আম গাছে লিচু ধরেছে আর লিচু গাছে আম ধরেছে একজনা বলছে এই নিমাই পণ্ডিতের নাম নিমাই কেন বলো রে ওর নিমতলায় জন্ম হয়েছে বলে নিমাই তাই দাদু বলছে আমি যখন মা পেটে ছিলাম তখন এক খাপড় জাম পাতা খেতে পারি না বলে কেন বলে ও যদি নিম পাতা খেয়ে নিমাই হয় তাহলে আমাকে জাম পাতা খেলে আমাকে জামাই বলে ডাকতো আর জ্যৈষ্ঠ মাসের দিনে জামাই ষষ্ঠী হলে বলে আমার মেলা কদর হইতো এই পাগল তাই হয় তাহলে আম গাছে জাম ধরবে না জাম গাছে লিচু ধরবে না আর খাজুর গাছে কখনো দেখবেন পিয়ারা ধরবে না তেমনি ডাব গাছে গাব ধরে না গাব গাছে ডাব ধরে না ডাব গাছে বলছি মোবাইলটা বাড়িতে যাও বাড়িতে মোবাইলটা বাড়িতে নিয়ে যেতে বলো এই শোনা তোমাদের নিয়ে কথা বলি শুনছো না কেন মা মোবাইলে গেম খেলিস না চোখ কান্না হয়ে যাবে রে শ্বশুর বাড়ি থেকে কি করবি এখন মোবাইল দেখুন না তখন জামাই চাকরি পাবে দিয়ে বড় ল্যাপটপ কিনবা হ্যাঁ তাহলে চিন্তা করবে যে সারাদিনের ল্যাপটপ ফিলবে আর তখন বড় হয়ে শাশুড়ি বলে পাঁচনো বাড়ি নাচন দেখাবে না কি বলছে এই কথা করুন না মামনিরা তোমরা এখন মোবাইল দেখো না আমার এই দিদি ভাইদেরকে বলছি বাচ্চা ছেলেদের হাতে মোবাইল দিন না মোবাইল দিলে এখন যত ভালো তত খারাপ বুঝতে পারছেন তো এদের হাতে মোবাইল দেবেন না আমার একটা 3 বছর 3.5 বছর ভাই পাচ্ছে আমি তো কালো মোবিলের মতো আর সে একবার কাশ্মীর আপেলের মতো রং সত্যি বলছি তা ও মোবাইলে কোথাও কি ফোল্ডার আছে সব জেনে গিয়েছে বুঝতে পারছেন আমি মনে মনে ভাবলাম এ তো ছেলে একবারে
বিচক্ষণ ছেলে হয়েছে তো, হ্যাঁ? তাহলে এইরকম যেন করুন না, তা চোখে ভবিষ্যৎ নষ্ট হবে। তাই দয়া করে বলছি গানটা শুনে নাও, দিয়ে রাত 12টার পর থেকে তোমরা এন্তার মোবাইল চালাবে, বুঝতে পারছো? আমি চলে যাব তখন মোবাইল চালাবে। তাই বলছি, শুনেছেন কোনো কালে, দেখেছেন কোনো কালে, ডাব ধরেছে গাব গাছের ডাল, বেশ ওই একটা ইঁড়ে গরু বেড়া ভেঙে, ওই একটা ইঁড়ে গরু বেড়া ভেঙে ওরে উঠেছে সে মগ ডালে। আচ্ছা, আমার ভাইপো ছেলে মানুষ হইতে পারে, কিন্তু একটা কাটি বিয়ে তালে পড়বে না, সব তালে তালে। দেখুন আমি যেমন মাজা নড়বো সেই রকম বাজাবে, হ্যাঁ? গান এক জায়গায় বাজনা এক জায়গায় হবে না। এই দেখুন, আহা, তোমরা শুনেছো কোন কালে ডাব ধরেছে গাব গাছে ডালে। দেখো নাচো তো নাচো তো নাচো তো নাচো তো নাচো তো নাচো তো নাচো। তোমরা শুনেছো কোন কালে ডাব ধরেছে গাব গাছে ডালে। তোমরা শুনেছো কোন কালে ডাব ধরেছে গাব গাছে ডালে। তোমরা শুনেছো কোন কালে ডাব ধরেছে গাব গাছে ডালে। দেখো ভোলে কি বলছে, ভোলে বলছে বেঁচে থাক তুই সুখে থাক, বেঁচে থাক তুই সুখে থাক। দেখেছো কোন কালে ডাব ধরেছে গাব গাছে ডালে। তোমরা দেখেছো কোন কালে ডাব ধরেছে গাব গাছে ডালে। তোমরা শুনেছো কোন কালে ডাব ধরেছে গাব গাছে ডালে। তোমরা শুনেছো কোন কালে ডাব ধরেছে গাব গাছে ডালে। কালকে যেখানে আমার গান ছিল সেটা হচ্ছে ঘোষপাড়া, বুঝতে পারছেন? দই ছানার ব্যবসা, সত্যি কথা বলছি। তা ওই নবদ্বীপের পাশে ঘোলাপাড়া, ঘোলাপাড়া বলে একটা জায়গা আছে, পিছুমশাই জানো, কোনো হরিবাসের অনেক গান হয়। তার সঙ্গে সঙ্গে সেইখানে কি করেছি, আমরা নিচে বসে আছি, আর ঘষে দেখবেন ওরা ফ্রিজে মাল রাখবে না, সেই শিকের ওপর তুলেছে বড় পিতলের গামলা করে, এক গামলা মানে হাঁড়ি, পিতলের হাঁড়ির মতো টাইপের, সেইটা গামলার মতো ভাব, একেবারে এক হাঁড়ি একবার দই রেখে দিয়েছে। আর একটা মোটা পাড়া এইরকম একটা মানে বিড়াল, বিড়াল, বিড়ালটা নিচে বসে আছে, আর ইঁদুরটা শিকের ওপরে দড়ি দড়ি বেড়াইছে। বিড়াল মনে মনে ভাবছে, একবার যদি শিকে থেকে মাটিতে পড়ে যায় বিড়াল, আমার কাছে পড়বে, আর টুটিতে পরে ধরবো, আর মুখে করে নিয়ে চলে যাবো, মাংস ছিঁড়ে খাবো। কিন্তু ছোট পাড়া ইঁদুর সে তো খুব তীক্ষ্ণ বুদ্ধি, এমন সরু সরু দাঁত আছে, ব্লেডটা চাইতো ধা, এই শিকের চারটে দড়ি একবার কুটকুট করে কেটে দিয়েছে, আর ধপাস করে দইয়ের হাঁড়িটা বিড়ালের মাথায় পড়িয়েছে। আর বাস, বিড়াল কাটিয়ে গিয়ে একবারে ওই ধাম্পু চলে গিয়েছে, যা এবার কি হয় দেখ। তাই মনে মনে ভাবলাম, আমি দেখে এলাম কাল ইঁদুরে মেরেছে বিড়াল, মনের সুখে গান ধরেছে বুনের এক শিয়াল। আর মনের সুখে গান ধরেছে বলে রাখিলাম। ও মায়েরা, ইঁদুরে বিড়াল মারে না, বিড়ালে ইঁদুর মারে গো দাদা বাবুরা, বিড়ালে ইঁদুর মারে, কিন্তু এখন কল্লিতে ইঁদুরে বিড়াল মারছে। দেখবেন মায়েরা মনে মনে ভাবছে আবার কি আজব কথা গো। তাই যেখানে গান ছিল সেখানে মনে মনে ভাবলাম আশ্চর্য ঘটনা, কলি কাল এলো, আমি দেখে এলাম কাল ইঁদুরে মেরেছে বিড়াল, মনের সুখে গান ধরেছে বনের এক শিয়াল। আর মনের সুখে গান ধরেছে বলে রাখিলাম। এটা হয় না সমান জানি চিরকাল, ওরে হয় না সমান জানি চিরকাল, তোমাতে আর আমাতে, তোমাতে আর আমাদের, তোমাতে আর আমাদের, তোমাতে আর আমাদের, তোমাতে আর আমাদের। গান ধরেছে গান গাছে ডালে। তোমরা দেখেছো কোন কালে গান ধরেছে গান গাছে ডালে। তোমরা শুনেছো কোন কালে গান ধরেছে গান গাছে ডালে। তোমরা দেখেছো কোন কালে গান ধরেছে গান গাছে ডালে। দেখো কি বলছে, বাজারে যাবি? তোমরা শুনেছো কোন কালে গান ধরেছে গান গাছে ডালে। ঘি চমচম, ঘি চমচম, ঘি চমচম। তোমরা শুনেছো কোন কালে গান ধরেছে গান গাছে ডালে। তোমরা শুনেছো কোন কালে গান ধরেছে গান গাছে ডালে। তোমরা দেখেছো কোন কালে গান ধরেছে গান গাছে ডালে। যা হয় না তা হবে
কানে শোনা গেল। আমি বললাম অগস্ত্য মুনি নিজের কন্যাকে কেন বিয়ে করেছে ভালো? কিসের জন্য করেছে নিজের কন্যাকে? তোমার যুগে শুনেছি ভাসুরের গায়ে ছোঁয়া লাগলে নাকি বকন গরুর গোবর খেতে হইতো। কি গো দাদা বাবু? আর ভাসুরে কাপড় ধরে টানছে তা তো লজ্জা না। কে কি বলছেন? কি বলছে? আর আমার যুগে কলিতে ও বড়দা, ও মেজদা, ও ছোটদা, ও শেষদা, ও নদা নাকি বলছেন, তার দাদা হয়ে গিয়েছে। ভাসুর হচ্ছে বড়দা আর ভাদর বউ হচ্ছে বোনের মতো। এই যে আমার এই বাচ্চাটা যে হারে সঙ্গত করছে, আমি ওর বাসনার মুগ্ধ হয়ে খুব সামান্য উপহার 50 টাকা উপহার করছি। মায়ের একবার উলুধ্বনি আর বাবার একবার গৌরী প্রমাণ। সুন্দর সত্যি কথা, চাপা চাপা না দিলে ভালো হবে না ধান নাকি বলছেন? হ্যাঁ সুন্দর। তাই আমার এই পিসিমশাই এসে 50 টাকা ভাইপোকে দিয়েছে। আমি একটা কথাই বলবো যে জীবনে কোনোদিন অহংকার করবি না। যেদিন অহংকার হবে, যেদিন মনে মনে ভাববি যে আমার মতো বড় মাপের বাজিয়ে নাই, তাহলে সেদিন পতনের মূল হবে। আমি প্রতিটা আসলে বলি যে একদিন টিকে রাখ, ভগবান যদি দেয়, গোবিন্দ যদি দেয়, যে তুই যে কত মাপের বড় বাজি হবি তা ঠিক নাই, তবে মনের মধ্যে অহংকার করি না যে আমি হাম, তাহলে কিন্তু হবে না। আজ আপনাদের আশীর্বাদে আমি সত্যি কথা বলছি, ব্যক্তিগত অম্বিকা বলছি, আমি যেমন মানুষ তেমনি তার সঙ্গে চলাফেরা করি। তবে হ্যাঁ, যে আমাকে ছবল দেওয়ার চেষ্টা করে আমি কামড়াইতে না পারি বাবা, করলে চালাবো, বুঝতে পেরেছি তো? সত্যি কথা ভাইরা এত সুন্দর চ্যালেঞ্জ তৈরি করে আমাকে এক জায়গায় পৌঁছে দিয়েছে। প্রতিটা মানুষের ভালোবাসা আর আমার গুরুর আশীর্বাদ। আর একটা কৃতিত্ব আমার বাবা মা, যিনি আমাকে জন্ম দিয়েছেন। চন্দ্রলগ্নে জন্ম না হলে কবিগান হবে না, বুঝতে পারছেন তো? সারকুড়িতে পদ্ম ফুল ফোটা খুব সামান্য নয়, অসামান্য ব্যাপার। অক্লান্ত পরিশ্রম করে সেই জায়গায় আমাকে দাঁড় করিয়েছে। আজ আশীর্বাদে আপনাদের 5 জনের পদধূলি আমি নিয়ে প্রতিটা আসরে আসরে চলতে পারছি নাকি বাবা? তাহলে অহংকার হচ্ছে পতনের মূল, তাই না? তাহলে যা বলেছ বেশ বলেছ, আমি তোমারে জানাই আপনারা জ্ঞানী জনে জানেন মহাশয়। তোমাকে জিজ্ঞাসা করলাম অগস্ত্য মুনি কেন তার নিজের কন্যাকে বিয়ে করলো, এটা কোন আইন সংবিধানে আছে? সনাতন ধর্মের মানুষ হইয়া জানে। বলো বলো ওগো আমার দাদু শোনো গুণমণি। আমি মনে মনে ভাবলাম পার্বতী সুত লম্বু ধরো, আর মাল বলছে পাকিয়ে সুত লম্ব করো, নাকি বলছেন? তোমাকে এক কথা বললাম আর এক কথা উত্তর দিচ্ছ কেন? কি বলছেন? কিছু মনে করেন না। এই কদিন আগে যেগুলো বর্ধমান লাগোয়া মুর্শিদাবাদ, সেগুলো কিন্তু ভাষাটা একটু আলাদা। আর আমি জঙ্গিপুরের কাছে অমরপুর বলে একটা জায়গায় গান করতে গিয়েছিলাম। দিয়ে ওই গ্রামেগুলো লালুপুর, অমরপুর, তারপরে ওই দিকে দেখবেন আপনার জঙ্গিপুর, তারপরে রহমতপুর, মেলাপুর আছে জানেন। তা ওদের সেই টান টান কথা যখন জিজ্ঞাসা করছে, আমি গান করতে গিয়েছি, আমাকে বলছে বাড়ি কুতি। সর্বনাশ, কি বলছে রে? আমি মাস্টারমশাইকে বলছি হ্যাঁ গো কি বলছে, আমি তো বুঝতে পারলাম না। বলছে তোমাকে জিজ্ঞাসা করছে বাড়ি কোথা। হ্যালো কাকা, আমার বাড়ি জিজ্ঞাসা করছে? আমার বাড়ি হচ্ছে পূর্ব বর্ধমান জেলায় বুইচি গ্রাম, মঙ্গলকোট থানা। আর আমার যেখানে একটু সদর আর কি কাছে নিকটবর্তী, সেটা হচ্ছে কাটুয়া। তা বলে বেশ বেশ। ওইখানেকার একটা লোক আমাদের গ্রামে সপ্তাহখানেক আগে হইলো সেই সুতো বিক্রি করতে এসেছে। সুতো বিক্রি করতে আসে না মায়েরা? আমাদের বর্ধমানে বলে সুতো, আর নদিয়াতে বলে সুতে, আর সুতা বলছে। আর মুর্শিদাবাদে দেখবেন ভাষাটা একটু আলাদা। সকালবেলা চলে এসেছে, এসে বলছে সুতে নেবেন গো, সুতে। কান কথা। আর একটা ঠাকুমা এরকম ধরে ঝাঁট দিছিল, ও ঝাঁটাটা নিয়ে বলছে দেখেছো মুড়ো ঝাঁটা, কান ছাড়বে কেন? সুতে নেবেন গো, সুতে। আরে তখন না বুঝতে পারবো যায় অজাত বেঈমান। আমাদের গ্রামে শোয়ার লোক নাই, বুঝতে পারছেন? কত লোক আছে, আর তুমি ওই মুর্শিদাবাদ থেকে এসেছো, ঝাঁটার বাড়ি মেরে তোমার মুখ ভাঙবো। আমি দেখছি সকালবেলা কি হয়েছে, থাম থাম কি হয়েছে ঠাকুমা? বলছে কি ভাষাটা বলছে দেখ। ওটা ওর ভাষা নয়, ওটা দেশের আঞ্চলিক ভাষা,
ওই সুতোটাকে বলছে সুতে, আর তুমি আলাদা ভাবছো, তোমার কমা পূর্ণচ্ছেদ জ্ঞান নাই, তাই আমার এই দাদুরও তাই হয়েছে, বুঝতে পারছেন, ওর কমা পূর্ণচ্ছেদ জ্ঞান নাই। ওর বাংলা ভাষায় এক নয়, কমা পূর্ণচ্ছেদ। এবার আমার কলি যুগের কথা মন দিয়ে শোনো, আপনারা জ্ঞানী জনে নখনো নয়, কথা নয় নকল। গুটিয়ে লাও বাড়ি চলে যাও, বাড়ি যাবা, চল যাও, তোমার টোটো গাড়ি অনেক দেরি হবে। আপনারা জ্ঞানী জনে জানেন মহাশয়, সত্যিকারের তত্ত্ব কথাই আমি বলে যাই। নামে যারে যমন হরিদাস, এটা কলিকালে এলো। কালী আমার নয়, দুর্গা আমার নয়, অন্নপূর্ণা আমার নয়, জগদ্ধাত্রী আমার নয়, গৌরহরি আমার নয়, আমার কি কবিরাজ গোস্বামী তিনি কলম দিলেন চৈতন্য চৈতমিত্র, নাকি বাবা? প্রকৃতি হইয়া করো প্রকৃতির সঙ্গ, দিনে দিনে বাড়িবে প্রেমের তরঙ্গ, নাকি? ওই না যবনের ঘরে লালন পালন হলো, হবি মোল্লার ঘরে জানি কলিযুগে নরক জনি ভোগ জ্ঞানে করতে হলো, তাকেই ওরে শুনি। এই ব্রহ্মা যিনি সৃষ্টিকর্তা, দাপরে কৃষ্ণ নবলক্ষ ধেনুর পাল নিয়ে ভাই অষ্টসখী অষ্টসখাই আপনাদের জানায়, বলছে অত কৃষ্ণ অত নন্দ ঘোষের বেটা, মামির সঙ্গে লাগিয়েছে যত লেতা। ওকে ভগবান বলে মানি না, ওকে ভগবান বলতে মানতে পারি না। শোনোই আমার ঠাই, নবলক্ষ ধেনু সখী সখা সব হরণ করে নেয়, হরণ করে নিয়েছিল। যতবার মনে মনে ভাবছে সব হরণ করে নিল, মানে চুরি করেছে। কি হলো মায়েরা, কি হয়েছে গো, উঠে পড়ছো কেন? হ্যাঁ, বেশ সময় গাড়ি বার করার সময় পেয়েছে মা। আপনারা জ্ঞানী জনে জানেন মহাশয়, সত্যিকারের তত্ত্বটাই আমি বলে যাই। এবার কি করিল, যখন আমার ধ্যানেতে দেখি বাজে পেল, কৃষ্ণ দেখছে এটা সৃষ্টিকর্তা ব্রহ্মার কাজ হলো, সৃষ্টিকর্তা ব্রহ্মার কাজ হয়ে গিয়েছে, সৃষ্টিকর্তা ব্রহ্মার কাজ হয়েছে। সঙ্গে সঙ্গে তাকে অভিশাপ দিল কৃষ্ণ, আবার নবলক্ষ ধেনু, তারপরে সখী সখা সুধাম দাম বসুদাম ললিতা ইন্দ্ররেখা চম্পকলতা তুরঙ্গ বিদ্যা সবাইকে তৈরি করেছে। এমন সময় ও বাবারে দেখিবারে পেল, বলছে আজ থেকে অভিশাপ দিলাম আমি তোমায়, ওরে ভালো তোমার অভিশাপ দিলাম, তুমি যবনের ঘরে জন্ম নেবে, নাম তোমার হরিদাস হবে, কিন্তু হরিদাস হইয়া তোমার এই কৃষ্ণ পদে মতি রইয়ে যাবে। আমি অভিশাপ দিলাম, যেদিন নবদ্বীপ পরিত্যাগ করে কাটোয়ার কাঞ্চননগরে কেশব ভারতীর কাছে দীক্ষা নিয়ে মধু নাপিতের কাছে মাতারকে স্মরণ করে নীলাম্বর চক্রবর্তীর ঘরে সুন্দরভাবে সেদিন মনে করুন শচী গর্ভে শচী সিন্ধুর মাঝে কলিযুগে গৌরহরি গৌরাঙ্গ অবতার হয়ে যাবে, সেই দিন তুমি উদ্ধার পাবে। ফুলিয়াতে তাকে জলের মধ্যে ফেলে দিল, ভাসতে ভাসতে এলো, সেইখানে নিত্যানন্দ বাবা দেখিবারে পেল। অদ্বৈত শ্রীনিবাস গদাধর নিত্যানন্দ যে স্নান করতে গিয়ে বাবা দেখিবারে পায়, সে নিত্যানন্দ দেখছে এখন প্রাণবায়ু বেঁচে আছে, হাই তারে যত্ন করে তুলে নিয়ে আশ্রমে লয়ে যায়। জিহ্বা লিঙ্গের দ্বারাই কর্ণজনকে জানি ব্রহ্ম বস্তু বাবা দিয়েছিল তিনি। সেই সময়ে বলল, আজ শোনোই আমার ঠাই, ওই বেনাপোলের জঙ্গলে একটা আশ্রম করো, করো হরি নাম দিয়ে। মাঝে মাঝে দেখবেন যখন আমাদের ধুলোট বেরোয়, নগর বেরোয়, ছেলেরা কি বলছে, নিতাই এলো ঘরে আমার গৌর এলো ঘরে, নিতাই এলো ঘরে আমার গৌর এলো ঘরে, মুখে হরি বলে হরি বলে হরি বলে বলে গৌর নেচে চলে, মুখে হরি বলে হরি বলে হরি বলে গৌর নেচে যায়। এমন সময় এই নাম নিতে ওরে জানি, বললো না এই নাম নয় রে ভাই, আর এক নাম আছে, এই নাম নিয়ে যায়
সেই নামের কাছে। সঙ্গে সঙ্গে আমার কি করিল আপনারা জানেন মহাশয়, সত্যিকারের তথ্য কথা আমি বলিয়ে যাই। তখন বেনাপোলের জঙ্গলে চলে গেল জানি, সেখানেতে হরি নামে করে বাবা শুনি। সেখানে রামচন্দ্র খা ওই হরিনাম করছে বলে তাকে জানবার জন্য বললো যাও ওই হরিনামটা তারা ভেঙে দাও, তুমি তো লক্ষ্যহীনা, তোমার কাছে যেতে চাইলে এক রাত্রি 1,00,000 টাকা স্বর্ণ মুদ্রা দিতে হবে, 1,00,000 টাকা ছাড়া তোমার কাছে এক রাত্রি নিশি যাপন কেউ করতে পারবে না। লক্ষ্যহীরা কি করিল গো, যবন হরিদাসের কাছে গেল, হরিদাসের কাছে গিয়ে দরজাতে দাঁড়ালো। হরিদাসের কাছে গিয়ে দরজায় দাঁড়িয়েছে, তার মনোবৃত্তিটা কেমন দেখুন। সঙ্গে সঙ্গে দরজার গোড়ায় যে দাঁড়িয়েছে, তখন হরিদাসের কাছে খবর চলে গিয়েছে। হরিদাসকে বলছে, হরিদাস লক্ষ্যহীরা মণি এলো আপনারও দরজায়, আপনারা জ্ঞানী জনে জানেন মহাশয়। বলে আমার দরজায় এসেছে কেন? বলে আপনার সঙ্গে দেখা করবে, দেখা না করিয়া যাবে না, এইটুকু রয় দেখো মনেতে বাসনা। হরিদাস বলছে 3 লক্ষ বার নাম জপ করার পর যদি সময় পাই আমি তবেই তো হীরামণির সঙ্গে দেখা করব গো নিশ্চয়, না হলে গো দেখাই আমার হবে না হবে না। এই কথা বলে বাবা রে জানেন জ্ঞানী জনা। বলো 3 লক্ষ বার নাম জপ করে কিসে আসে? সঙ্গে সঙ্গে বললো কিসে জপ তো? 1 লক্ষ বার উচ্চ স্বরে 1 লক্ষ বার করে, আর 1 লক্ষ বার মালা ধরিয়ে, না কি বলছেন? সঙ্গে সঙ্গে সেই হরিদাস কি করলো, প্রথম দিনে হীরামণি আরে ও সময় দেখো চলে গেল, জানেন মহাজ্ঞানী। অমনি আমার হীরামণি ফেরত চলে এলো। পরের দিনে সকালবেলায় যখন ওরে হইল, আবার হীরা দেখো আবার ছুটে চলে যায়, হরিদাসের দরজায় গিয়ে যে দাঁড়ায়। হরিদাসকে আবার দেখো বলিতে লাগিল, আপনার দরজায় হীরামণি এসেছে রে ভালো। হীরামণি আবার চলে এসেছে। বলে বেশ, আমার যদি সময় হয় আবার যাব। দ্বিতীয়বারে নাম জপ করার পর কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই নামে যখন আমার জপে করে জানেন মহাশয়, সঙ্গে সঙ্গে সময় দেখো অমনি চলে যায়। আবার দ্বিতীয় দিন ঘুরে এলো। তৃতীয় দিনে হীরামণি ভাবছে মনে মনে, পালঙ্কের অবস্থায় ও বাবা রে শুয়ে আছে নিজের সন্নিধানে, মনে মনে ভাবছে আমি ব্যবসা করি, দেহ ব্যবসা, এক রাত্রি নিশি যাপন করি, হায় কত রাজা মন্ত্রীরা এসে আমাকে 1,00,000 টাকা দেয়, একটা নিত্য ধন আর একটা অনিত্য ধন। কোটি বাঞ্ছা করে জীবে যদি নাম সংকীর্তন, তথাপিও নাম এলে বোঝের বুজেন্দ্র নন্দন। তাহলে আমাকে বাদ দিয়ে আজ হরিদাস কি এমন অমূল্য সম্পদের সন্ধান পেয়েছে, তাহলে আমাকে কালকে জানতে হবে। তৃতীয় দিনে গিয়ে হীরামণি যেই না দরজায় দাঁড়িয়েছে, হরিদাসের কানে খবর গিয়েছে। ছুটে গিয়ে হরিদাসের পা দুটো জড়িয়ে ধরে হীরামণি লুটিয়ে পড়ছে, বলছে হরিদাস তোমার কাছে আমি এসেছি কেন জানো? আমি দেহ ব্যবসা করি, 1,00,000 টাকা নিই, সুন্দর সাজে সাজি আমি সন্তুষ্ট করি যত পুরুষকে, কিন্তু আমার চাইতে তুমি কি ধনের ধনী হলে? তুমি সেই ধনের সন্ধান আজকে আমায় দাও না, সন্ধান দেখো আমায় দাও, তুমি শোনো হরিদাস শোনো, হরিদাসের পা দুটো যেই জড়িয়ে ধরেছে, হরিদাস তখন নিজের জিহ্বা লিঙ্গের দ্বারায় কর্ব জনিতে বাঘ ব্রহ্ম বস্তু কিলিং বীজ মন্ত্র অমনি যেই রোপণ করেছে, সাথে সাথে
চাচর কেস মুড়িয়ে হরিদাসকে গুরু করে আমাদের দীক্ষা গুরু শিক্ষা গুরু জানাই করা করে দীক্ষা গুরু হয় মোর তালা শিক্ষা গুরু চাবি সঙ্গে সঙ্গে আসতে করে ও বাবারে অমনি চাপ দিবি নাকি বাবা দীক্ষা গুরু হয় মোর তালা শিক্ষা গুরু চাবি সম্মুখে দাঁড়িয়ে আসতে চাপ দিবি সেখানে চাপ দিলে দেখতে পাবি রাধা কৃষ্ণের ছবি তবে হবে জীবের গৌরাঙ্গ মূরতি কারণ আমাদের মন্ত্রখানে 10 ইন্দ্রিয় ষড়রিপু বশীভূত করতে গেলে পারে একটা সদ্গুরুর দরকার আছে তবে লোভী যেন না হয় ওদের মতো একলব্য হিরণ্যধনুর পুত্র দ্রোণাচার্য তার বুড়ো আঙুলটাকে কেটে নিয়েছিল তাই না ছোট জাত বলে তাকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছে আর আমার যুগে বাপ বেটি হ্যাঁ মা বেটা বাপ বেটা সব এক গ্লাসে আর মা বেটি এক গ্লাস জাতি ভেদাভেদ আছে আচ্ছা আমার পৃথিবীতে করা যায় আড়াইটা যায় হ্যাঁ মাথায় করে ঘর টানতে যাইছে আগে চলে যাচ্ছে ঢাকা বাজাইতে বাজে টাং 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 কি ঠাকুরের আগে আগে দৌড়ছে কি এমন সময় কি বলিব জানেন মহাশয় তাহলে আমার যুগে জাতি ভেদা ভেদে বলো নাই তাই সেদিন বৃন্দাবনে চলে গেল দীক্ষা নিয়ে জানি সেখানে তো সাধন ভজন করতে লাগে তিনি আর চাচর মাতার কেসগুলা কি কর্ম করিল বাবারে চামড় দেখো তৈরি আমার অমনি করে দিল চামড়ে আজ পর্যন্ত দেখবেন দেবতা দেবীদের সবাই বাবাই আরতি করে সবাই বাবাই আরতি করে প্রেমানন্দে একবার হরি হরি এই গেল মোর আমার কথা এই গেল মোর আমার কথা আপনাদের জানা আর এক কথা সবার মাঝে আমি বলো নাম যার রামকৃষ্ণ ঠাকুর পরমহংসদেব গিরিশ ঘোষের গলায় ক্যান্সার হইল কি গো হ্যাঁ একদিনে বেড়ার ধারে ওই না ফোনের মধ্যেখানে মা শারদা ফুল তুলতে গেল হ্যাঁ ঠাকুর রামকৃষ্ণদেব বলেছিলেন সংসার ধর্ম বড় ধর্ম তাই পারি না মা ছেড়ে যেতে না কি বলছেন হ্যাঁ যত মত তত পথ তাহলে এই কলিকালের মধ্যেখানে ছেড়ে দেখো সঙ্গে সঙ্গে কি করিল আপনারা জানেন মহাশয় গিরিশ ঘোষের গলায় ক্যান্সার হইল মিথ্যা বলি না আমার কলিতে থিয়েটার করবেন কুসঙ্গ দেবেন সৎসঙ্গ করার দরকার নাই মাল খাবেন মাংস খাবেন তার কিন্তু কোনোদিন মরণ হবে না হবে আর তোমার মতো হরে কৃষ্ণ করবে ওই যে যারাই ধর্ম করবে বেশি তোমার যুগে তারাই মরবে কিন্তু আমার যুগে মরবে না চিন্তা করো আমার কলি থেকে মরবে না আমার বলছে না আমার যুগে 17,96,000 বছর 28,64,000 বছর কত কি বলছে আর তোমার বাবারে 4,32,000 বছর ওই 4,32,000 বছর দেখো কাঁপিয়ে দিচ্ছে না কি বলছেন হ্যাঁ প্রতিটা মানুষ নিজের হাতে 3.5 হাত আর গৌরাঙ্গ মহাপ্রভু 4 হাত নাকি বাবা হ্যাঁ সোনার গৌর এমন সময় কি করিল জানেন মহাশয় মা শারদা বলছে গিরিশ রে আর তোর জাত তারা থিয়েটার কেন দেখতে পাই না বলছে মাগো আমার বড় মরণ ব্যাধি হয়েছে আমার গাইবার ক্ষমতা নাই আমার গলাতে হয়েছে ক্যান্সার আর কথা বের হচ্ছে না বলে যা ঠাকুরের কাছে যা গিয়ে চলে যা পরামর্শ নেগা বলো মা একদিন ঠাকুর আমার বাড়িতে লুচি মিষ্টি খেতে গিয়েছিল আমি দূর দূর করে তাকে তাড়িয়ে দিয়েছি অপমান করে আমাকে কি ঠাকুর ক্ষমা করবে সঙ্গে সঙ্গে ঠাকুর রামকৃষ্ণদেবের কাছে গেল বলে ওরে সারা মায়ের কাছে যা চাইবি তাই পাবি চাইয়ে নে কি চাইবি চা অবশেষে বলছে শালা তুই বোয়া কলমটাই চাইয়ে নে তখন বলছো মা গিরিশের গলায় ক্যান্সার ওই ক্যান্সারটা আমাকে দাও আমার মরণ ব্যাধি হোক আমি নিজে মরে অপরকে বাঁচিয়ে তোমার
তোমার কাছে আমি আজকে ওকে মুক্ত করতে চাই। ও তো জানে না যে কি কত বড় কাজ করেছে, কত বড় অপমান করেছে, সে কথা মনে রাখলে হবে না। তাই সেদিন গিরিশ ঘোষের কাছ থেকে ওই গলার ক্যান্সারটা নিজে রামকৃষ্ণদেব নিয়েছিল নাকি বাবা, আর মাকে ওই বেলুর মঠে দক্ষিণেশ্বরে গিয়ে বললো যাও একটা সুন্দরভাবে মন্দির করে দেবে, সারা বিশ্বের মা সারদা হয়ে যাবে। তাহলে চিন্তা করে দেখুন আজও পর্যন্ত সেইখানে গিয়ে তাকে দেখভাল করেছিল নাকি বাবা। তাহলে আমার কলিযুগে যদি সেদিন ঠাকুর রামকৃষ্ণদেব ক্যান্সারের ওষুধটা নিত, তাহলে আজকে মানুষকে কেমো দিতে হইতো না, হয়তো কি বলছেন? তাহলে কেমো লাগতো না। কেমোর জোরে মানুষ পয়সার জোরে মনে করুন এখন বেঁচে আছে, একটা ইঞ্জেকশন করে 22 থেকে 24 লাখ কি 25 লাখ কি 30 লাখ, তাহলে বেশিক্ষণ বাঁচবে না। আর যদি সত্যিকারে ওষুধটা নিত তাহলে আজকে মানুষ মরতো না, মরতো বাবা। তাহলে চিন্তা করে দেখো দাদা, তোমার কাছে গায় এই কথা তুমি জানো বলতে যেও নাই, তোমার কাছে বলি কথা শোনো গুণমণি, আমার কলিযুগে দেখো শোনো গই এখনই কি বলিব সত্য কথা তোমার কাছে গাই। আমার কলিযুগের মতো দেখো যুগ হবে না। আমরা বিল্ডিংয়ে চলে যাব, 10 তলা 20 তলা, লিফটে উঠে যাব, 5 নম্বরে গেলে 5 নম্বর, 10 নম্বর গেলে 10 নম্বর, 4 নম্বরে গেলে 4 নম্বর। আর ও যদি হাঁটতে হয় হাঁপানি রোগ বেরিয়ে যাবে নাকি গো, মাথা ঘুরে পড়ে থাকবে রে, আমার যুগ কত ভালো মায়েদের বলছে। আর গ্যাসে ভাত আনতে হবে না, ভাত রাধা হিটারে, জল মাপা লিটারে, গান করা গিটারে, গাড়ি চড়া কুটারে, চাষ করা ট্রাক্টরে, দুধ মাপা সেন্টারে নাকি গো। এখন টারে টারে চলছে। আমার এখন ঘড়ি দেখে টাইম মেনটেন হয়েছে, 8:30টায় ছেড়েছি, ও 9:45টায় উঠেছে, আবার 10টায় ছেড়ে দিয়েছে 9:10টায় নাকি। তাহলে চিন্তা করে দেখো। আর ওরা বেলা মাপতে 1 পা 2 পা 2.5 পা নাকি বাবা। এই যে তুমি হাতে ঘড়ি দিয়েছো ওটা কার মাল, ধুতি পরিয়েছো কার মাল। তোমার যুগে 1 হাত ফেরানি ছিল, একদিকে ঢাক দিকে একদিকে উদ্যম হয়ে যাচ্ছে। কি হরি বল নয়, শুধু বল নয় নাকি গো। তুমি এমনই কথা আর বলো, এমনই কথা আর বলো না, তোমারে জানা আমার যুগে বিদ্যাসাগর বিধবা বিবাহ চালু করেছিল নাকি বাবা। সুন্দরী নামে একটা মেয়ের সঙ্গে তার নিজের ছেলের বিয়ে দিয়েছে। আর তোমার যুগে বাবারে 80 বছরের বুড়ো ঘাটের মোড়া আর 9 বছরের নাবালিকা মেয়ে ছেলে। এখনকার দিনে যদি 9 বছরের মেয়ের বিয়ে দেয় 5 বাড়ি নাচন দেখিয়ে দেবে। কি মেয়ে ছেলের ক বছর বেরোতে হবে বয়স? 18। আর মিনিমাম ছেলের 22 বছর। কি গো 22 বছর যাবে। তা 22 বছরের ছেলে 18 বছরের মেয়ে এখন ফোনে ফোনে বিয়ে হয়ে যাচ্ছে। এখন তার লোক নিয়ে যেতে হচ্ছে না। এ করেছিল কি একদিন ভাইপোর মেয়ে দেখতে গিয়েছে, দিয়ে পাঞ্জাবি মনে করেছো ঠাকুমা ছায়াটাকে লাল কালারের ঢোলে চিটির মতো ছায়া মনে করেছে একবার বোধহয় আমার এটা পাঞ্জাবি। দিয়ে ধরুন ওইখানে তে মাথা আপনাদের বট গাছ নাই ওইখানটা, হ্যাঁ এবার বগলে এম করে ভরিয়েছে। ভাইপো বলছে কাকা পাঞ্জাবিটা গায়ে দাও, গায়ে দাও, দাঁড়া গরম করছি। ওইখানে গ্রামের কাছে গিয়ে দেবো। দিয়ে এইবার ধরুন পাঞ্জাবিটা গায়ে দেবো, হাত খুঁজে পাচ্ছে না, তখন ছায়াটা তো গোল, দুটো দড়ি ঝুলছে, খুঁজে খুঁজে বেড়াইছে। বলছে হাত কোথা গেল রে? ভাই বাবা যার কাকা ভুল করেছ, এটা কি পাঞ্জাবি বটে? এটা কাকিমার দেখো ছায়া হলো, দেখো ছায়া হলো, এমন কথা আর বলো। এবার লাঠি ধরে ধরে আসছে। দিয়ে শ্যামলি মা বলেছে ওরে ব্যামলি তোর জামাই এলে পরে মাথায় কাপড় দিবি। বলি বেশ, এবার কাপড় দিতে হয়। এখনকার মধ্যে তো চাইনিজ খাবার খেতে পারবে না, খাসির মাংস, বিরিয়ানি, পকোড়া, চাউমিন, এগরোল, কি ফ্রাইড রাইস খেতে পারবে? ও পুরো মানুষ দাঁত নাই, সাবু আর বাল্লি নাকি গো ফাঁকুম ফাঁকুম করে খাইয়েছে। এইরকম মুখে অর্ধেকটা লেগেছে দেখে ঘিন ঘিরে নিয়ে বাবারে চিচি সারা জীবন শ্যাম্পু সাবান কিছুই দেয় না। তা মনে করো কি
হয়েছে বলবো জানেন কি বলবো, সত্যি বলছি, একে বলছি না, ও ভূমিকায় আছে, ও ছিঁড়ি আছে, ও আমার দামি দামি তেল মারছে, সাবান মারছে, চশমা চোখে দিচ্ছে, বাবা কুচি পেয়েছে, একবার ধুতি চলে আসছে, বুকে ফেললি মালটা পেলি কোথা, ময়ূরপঙ্খী ধুতি, ওটা তো আমার কলি যুগে, হ্যাঁ ঢাকেশ্বরী মিলিয়ে ধুতি, নিরোলা 1 নম্বর বর্ধমানে ধুতি পাওয়া যায় না, কি বলছেন, হ্যাঁ যারা পশ্চিমবঙ্গে যেটা ধুতিটা নাই, তাহলে সেই ধুতি আসতে নিরোলে পাওয়া যায়, কি গো কতজনা কিনতে আসছে ওই ধুতি, বুঝতে পারছেন, তার সঙ্গে সঙ্গে কি বলবো দাদা, এবার ঘরে শুয়েছে, আর ওই 9 বছরের মেয়ে ছেলে না বালিকা 1 বছর রেখে দিত ঘরে, আর এখনকার দিনে মেয়েদেরকে যদি বলা হয় বিয়ে হয়েছে 2 মাস, বলে এই, বালি মাস্টার অম্বিকার কবি গান হবে, বস শোন, বাউল হবে, যাত্রা হবে, না তুমি যদি এখন থেকে যে তোর জামাই ভাত পাবে না, বলে যা বাবা চলে যা, পালাবে, থাকবে না, তো এবার শুয়ে আছে, শাশুড়ি করিয়েছে কি মেয়েটাকে তখন জামাইয়ের কাছে নিয়ে যাচ্ছে, বাবা করলে করি চমা জামাই এসেছে ঘরে যাইতে, রাবণের মতো মূর্তি দেখে এ মাল তখন চলে ভয়ে পালিয়ে আসছে, 1 বার দিয়েছে, 2 বার দিয়েছে, 3 বারে বলছে মা যেতে হয় যা, তখন মেয়ে উত্তর দিচ্ছে, বলছে মা আমার হইয়া তু যা, আমার হয়ে তো যাহা দাদু হে সাথে তোমাকে 14 বলেছিলাম, অনেক ধিৎকার বলেছি, হ্যাঁ আমি তো 14 মাস, আমার যুগে কেউ বলবে কাকা যে বিয়ে হলে পরে মাকে শাশুড়িকে বলবে যে জামাইয়ের কাছে যা, কে বলে ছি 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 ছি, তাহলে তোমার 14 লোক নয়, তুমি কথাটা না জেনে শুনে আমাকে আবার রিপিট করছে আলাদা, দাদু আমার মনে হয়েছে কি জানো, তুমি আমার বাবার বাবাই হও আর মায়ের বাবাই হও, আমি বড় ভুল করেছি, বড় ভুল করেছি, আমি তোমায় ভালোবেসে বড় ভুল করেছি, আমি তোমায় ভালোবেসে, বড় ভুল করেছি, আমি তোমায় ভালোবেসে, যা নাচ দেখাইছে আর আমার সাধনটা বাজায়, মনে কি তো পার দিচ্ছে, কখন হবে, কখন হবে, আর আমার নাচ দেখ, তাহলে তাহলে দেখ, ও বড় ভুল করেছি, আমি তোমায় ভালোবেসে, বড় ভুল করেছি, আমি তোমায় ভালোবেসে, বড় ভুল করেছি, আমি তোমায় ভালোবেসে, ভাবিনি তো ভালোবেসে, ভাবিনি তো ভালোবেসে কানতে হবে শেষে, আমি তোমায় ভালোবেসে, ও কাকিমায়ের মাথায় একবারই জল ঢেলে দাও তো, বাড়ি চলে যাও, তাহলে আমাকে আর গাইতে হয় না তো, হ্যাঁ তুমি নিজের মুখে বলেছিলে তোমায় ভালোবাসি, আমি তোমার জন্য হইলাম পাগল, মন হলো উদাসী, ও নিজের মুখে বলেছিলে তোমায় ভালোবাসি, তোমার জন্য হইলাম পাগল, মন হলো উদাসী, ভাবিনি তো ভালোবেসে, ভাবিনি তো ভালোবেসে কানতে হবে শেষে। বড় ভুল করেছি, আমি তোমায় ভালোবেসে, 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 আগেকার যুগে কাকা এই রং টপা না দিলে এখন ছেলে বলে সাইজ হবে না, এটা সাইজ করে নিলাম, বুঝতে পারছেন, আচ্ছা আগেকার দিনে উত্তম কুমার সুচিত্রার বই যদি দেয় কদিন দেখবে হাত তুলুন, আর কদিন আগে রঞ্জিত মল্লিকের মেয়ে কয়েল মল্লিক রোড শো করতে এসেছিল, ছেলেগুলো নাকি যাবে বুড়োগুলো ঠেলা ঠেলি করছে, বুঝতে পারছেন, যা শরীরে মালখানা করে দেখে আসি, চিন্তা করে দেখে যান, লজ্জা লাগে না, তোমাদের গলায় দড়ি জোটে না, আপনারা হাসছেন, আমার ভেতরটা লঙ্কা বটা মতো জ্বলে যাচ্ছে, যা টাকা দিয়েছে সব নিয়ে নিবি ভাই তোরা, কলি ছেলেদের টাকা কলি ছেলেরাই নেয় নাকি বলছে, হ্যাঁ আর একটা কথাই আমি আপনাদের জানাই, আপনারা জ্ঞানী জনে জানেন মহাশয়, সত্যিকারের তত্ত্ব কথা তোমায় বলে যায়, নাম যার বামা খেপা গো, এটাই আমার যুগের ছেলে বটে জানেন মহাশয়, বীরভূম জেলায় আগুলা গ্রামে বাড়ি যার হইল ফুলি ডাঙায় বামা খেপাই একদিন ভিক্ষা করতে গিয়েছিল, এ কথাটা আপনারা জানেন তো, বামা খেপা ফুলি ডাঙাতে ভিক্ষা করতে গিয়েছিল, কেন গোময় পর্বতের মধ্যেখানে শালগ্রাম শিলা হয়ে নারায়ণপুরে আছে একটা মুসলমানদের ঘরে, খণ্ড খণ্ড মহিতলে সেদিন করলো কি, খণ্ডের মতো মাংস খণ্ডের মতো ওই শালগ্রাম শিলাটাকে উদ্ধার করতে গিয়েছে মুসলিমদের ঘরে, আর মুসলিমরা দেখবেন জাহাজ মারা ধান্দা করে, যতই বন্ধ হোক, আমি একটা জায়গায় গান করতে গিয়েছিলাম, কমিটি বড় বড় মাছ দিয়েছে, নতুন হাঁড়ি করায়, গান শেষ হয়ে গেল, এইবার রান্না করেছে আমার ড্রাইভার সাহেব,